যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ কোঅর্ডিনেশন কেমিস্ট্রি এন্ড আই হোপ কি দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক। এটা সব থেকে গুরুত্বপূর্ণ টপিক। আমি তোমাদের যদি একটু ক্লাসিফিকেশনের কথা বলি, আচ্ছা নিশ্চয়ই তোমরা আমার পরিচয় শুনে নিয়েছো, তোমাদেরকে অলরেডি বলে দিয়েছে যে আমি প্রফেসর ডক্টর ফারুক আহমেদ। আমি তোমাদের কেমিস্ট্রি পড়াবো। জেনারেলি স্ট্যানফোর্ড একাডেমিতে এত ভালো ভালো সব ফ্যাকাল্টি রয়েছে। এখানে প্রফেসর অঙ্কুর রয় তোমাদের, উনি অর্গানিক কেমিস্ট্রি পড়াবেন। আমি পড়াবো তোমাদেরকে ইনঅর্গানিক অ্যান্ড ফিজিক্যাল কেমিস্ট্রি। সো দেখো আমরা শুরু করছি কোঅর্ডিনেশন কেমিস্ট্রি। তার আগে কয়েকটা বিষয় একটু বলে দিই যে আমাদের কাছে সব থেকে ভাইটাল টপিক যেটা তোমাদের আগের দিন হয়েছে, জিওসি, জেনারেল অর্গানিক কেমিস্ট্রি। সবাই দেখতে পাচ্ছ তো? ক্লিয়ারলি ভিজিবল হচ্ছে? হ্যাঁ স্যার, ঠিক আছে। ইয়েস স্যার। জিওসি থেকে দেখো এখান থেকে প্রায় 3 to 4 কোশ্চেন আসবে। 3টে থেকে 4টে কোশ্চেন নিট এভরি ইয়ার। লাস্ট ফিউ ইয়ার যদি তুমি অ্যানালিসিস করো, জেনারেল অর্গানিক কেমিস্ট্রি 3টে থেকে 4টে কোশ্চেন আসবে। আগের দিন তোমাদেরকে স্যার বলে দিয়েছেন। আর দেখো কেমিক্যাল বন্ডিং, ইনঅর্গানিক কেমিস্ট্রির মতো তুমি যদি কেমিক্যাল বন্ডিংটা দেখো, কেমিক্যাল বন্ডিং থেকেও কিন্তু 3টে কোশ্চেন মিনিমাম, 3টে থেকে 4টে কোশ্চেন আসতে পারে কেমিক্যাল বন্ডিং থেকে। কেননা এবং কেমিক্যাল বন্ডিং এর যে কনসেপ্ট গুলো জুড়ে রয়েছে সেই কনসেপ্ট গুলো থেকে থ্রু আউট দ্য সিলেবাস দেখবে অনেকগুলো কোশ্চেন আসে। আর তার সাথে সাথে আর একটা খুব ভাইটাল টপিক যেটা আমরা আজকে আলোচনা করছি, কোঅর্ডিনেশন কেমিস্ট্রি। কোঅর্ডিনেশন কেমিস্ট্রিতে দেখাও এখানেও প্রায় মিনিমাম 3টে কোশ্চেন আসছে। 2018 সালের নিটে প্রায় 5টা 4টে কোশ্চেন এসেছিল, 19-এ প্রায় একটু কম এসেছিল, কিন্তু আমি আশা করছি এবছর আবার বেশি কোশ্চেন আসবে। শুধু কোঅর্ডিনেশন কেমিস্ট্রি থেকে যদি 3টে কোশ্চেন আসে, এর সঙ্গে যেহেতু কোঅর্ডিনেশন কেমিস্ট্রিটা মোস্টলি ডি ব্লক এলিমেন্টস মানে ট্রানজিশন মেটাল এলিমেন্টস, তো আমাদের ডি এন্ড এফ ব্লকটা একটু যদি জুড়ে দিই এর সঙ্গে, ডি এন্ড এফ ব্লক বেসিক্যালি ডি ব্লকটাকে যদি আমরা জুড়ে দিই এর সঙ্গে, দেখতে পাবো আমরা অনেকটা কোঅর্ডিনেশন কেমিস্ট্রির কনসেপ্ট এখানে কাজে লাগবে। তার সাথে সাথে আরো একটা কোশ্চেন প্রায় যোগ হয়ে যাবে। আমি দেখছি অলমোস্ট 4টে কোশ্চেন আমরা কোঅর্ডিনেশন কেমিস্ট্রি যদি করতে পারি, তাহলে আমরা মোটামুটি একটা 4টে আমাদের হাতে চলে আসবে। এবং তোমাদেরকে বলে রাখি, খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার যে কোঅর্ডিনেশন কেমিস্ট্রি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত একটা ইম্পর্টেন্ট টপিক নিটের জন্য। তার সাথে সাথে শোনা যাচ্ছে না? আচ্ছা, শোনা যাচ্ছে কথা? এবার কথা শোনা যাচ্ছে? দেখো হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, যদি কোনো অসুবিধা, তোমরা হেডফোন ইউজ করতে পারো যাদের যাদের প্রবলেম হচ্ছে। দেখো তাহলে আমরা দেখে নিই। আমরা বলছি যে কোঅর্ডিনেশন কেমিস্ট্রি, তার সাথে সাথে এখান থেকে তো 3টে আসছেই, তার সাথে সাথে যদি আমরা একটু ডিএ ব্লক জুড়ে দিই, অ্যাটলিস্ট ডি ব্লকটা যেটা ট্রানজিশন এলিমেন্ট, যাদের ক্ষেত্রে আমরা কোঅর্ডিনেশন কেমিস্ট্রিটা খুব ভালো করে পড়ি, জুড়ে দিলে প্রায় এই রিলেটেড প্রবলেম আরো একটা চলে আসবে। 4টে প্রবলেম আমাদের হাতে থাকছে এই চ্যাপ্টার থেকে। তার মানে তোমরা বুঝতে পারছো যে কতটা ভাইটাল। এবং আমার মতে কেমিস্ট্রিতে এই 3টে যে কথা বললাম, এই যে 4টে বা 3টে করে কোশ্চেন, এটাই সব থেকে ভাইটাল 3টে পোর্শনে আমি কথা বললাম। এগুলো কিন্তু তোমরা মাথায় রাখবে। তো এসো আমরা কোঅর্ডিনেশন কেমিস্ট্রি আলোচনা শুরু করি। দেখো একেবারে শুরুতেই আমরা কিন্তু দেখো 2 ঘন্টা আমাদের কাছে, ম্যাক্সিমাম 2 ঘন্টা বা 2.5 ঘন্টা আমাদের হাতে সময় আছে। সেক্ষেত্রে আমরা হয়তো পুরো চ্যাপ্টারটা যদি খুব ভালো করে পড়তে হয়, আমাদের প্রায় 7-8 ঘন্টা লেগে যায়, প্রায় 3-4টে ক্লাস লেগে যায়। সেক্ষেত্রে আমরা ভেবেছি যে তোমাদেরকে মেজর টপিক গুলো, ইম্পর্টেন্ট টপিক গুলো ছুঁয়ে যাব এবং তার সাথে সাথে আমরা একটু কোশ্চেন অ্যান্সার আলোচনা করব। তো আমরা একেবারে শুরুতে যখন ইন্ট্রোডাকশন বলছি, দেখো so first of all you need to do, so coordination complex, কোঅর্ডিনেশন কমপ্লেক্স আমরা কাকে বলবো? সো যাদের যাদের দেখো আমিও বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, হ্যাঁ, এবং যেহেতু বিএসসি এমএসসি ইংলিশে পড়তে হয়েছে, তোমার প্রতিটা টার্ম যদি কোথাও বুঝতে অসুবিধা আমাকে বলবে, আমি তোমাকে বাংলাতে ক্লিয়ার করে বুঝিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। বাংলা ইংলিশ তোমাকে সমানভাবে আমি ইউজ করবো। তবে যেহেতু দেখবে, তোমরা মনে রাখবে, যে কোনো ভালো বই কিন্তু ইংলিশেই পাওয়া যাচ্ছে, বাংলাতে অত ভালো বই পাওয়া যায় না। এবং আমাদেরকে ওই জন্য ইংলিশ, বেশিরভাগ স্টুডেন্টই কিন্তু ইংলিশটাকেই বেশি প্রেফার করে
সাবজেক্ট মানে ল্যাঙ্গুয়েজ হিসেবে, তো তোমরা ইংলিশটা নিয়ে ভয় পেও না, আমি সমস্ত কিছু এক্সপ্লেন করে দেবো। এবং টার্মস গুলো কিন্তু তুমি বাংলা বইতেও কোঅর্ডিনেশন কমপ্লেক্সকে কোঅর্ডিনেশন কমপ্লেক্সই এক প্রকার বলা হয়, যদিও কিছু কিছু ক্ষেত্রে জটিল লবণ, সবর্গঙ্কীয় সংখ্যা, সবর্গীয় যৌগ, যৌগ, সবর্গীয় যৌগ তোমরা জানো, তো সেটা অসুবিধা হবে না তোমাদেরকে, কিন্তু কোঅর্ডিনেশনটা করলে সেটা তোমাদেরকে ভালো লাগবে, কারণ ইউনিভার্সালি এটা অ্যাকসেপ্টেড। এখন দেখো কোঅর্ডিনেশন কমপ্লেক্স, আমি তোমাদের কাছে একটা একদম ইজিয়েস্ট এক্সাম্পল, A4 CN6, A4 CN6, এটা একটা কমপ্লেক্স। দেখো এর ক্ষেত্রে আমরা যদি এই কমপ্লেক্সটাকে একটু কাটাছেঁড়া করি তাহলে দেখবো, দেখো এই যে হচ্ছে সেন্ট্রাল অ্যাটম অর আয়ন, জেনারেটেড আয়ন হচ্ছে সেন্ট্রাল অ্যাটম অর আয়ন। এখানে যে Cn এর সঙ্গে Cl লেগে আছে, এগুলোকে আমরা বলবো লিগ্যান্ডস। আর দেখো এই যে 6 বলে একটা নাম্বার আছে 6, এটাকে জেনারেলি বলা হয় নাম্বার অফ, What is the number? কি বলা হয় বলো তো? What is the number? কোঅর্ডিনেশন নাম্বার আমরা বলবো না। কোঅর্ডিনেশন নাম্বার এটা যদি তুমি একেবারে সরাসরি যে নাম্বারটা ইন্ডিকেট করছে সেটাকে যদি তুমি কোঅর্ডিনেশন নাম্বার বলো, সেটা ভুল হয়ে যাবে। আমরা দেখবো এক্সাম্পল, এখানে বলবো নাম্বার অফ লিগ্যান্ডস, কতগুলো লিগ্যান্ডস আছে, বুঝতে পেরেছো? নাম্বার অফ লিগ্যান্ডস মানে কতগুলো লিগ্যান্ডস আছে। বা তুমি বলতে পারো নাম্বার অফ সিগমা বন্ড formed by this metal with the ligand, কতগুলো সিগমা বন্ড ফর্ম করেছে। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম কি এই 6টা কিন্তু কোনো কোঅর্ডিনেশন নাম্বার নয়, এটা নাম্বার অফ লিগ্যান্ডস। এবারে দেখো এই যে থার্ড ব্র্যাকেট, উইদিন থার্ড ব্র্যাকেট আমরা যদি নিই তাহলে দেখো এটা FeCN হোল 6, FeCN হোল 6 কত মাইনাস বলো তো? 4 মাইনাস। সো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য কমপ্লেক্স, এবং এটাকে থার্ড ব্র্যাকেটের মধ্যে যেটা আছে এটাকেই বলা হয় কোঅর্ডিনেশন স্ফিয়ার। একেবারে এনসিইআরটি, হ্যাঁ আমি কিন্তু বেসিক্যালি তোমাদের এনসিইআরটিটাকেই ফলো করছি, এবং মাথায় রাখবে যে এনসিইআরটিটা তোমাকে পড়তেই হবে। কোঅর্ডিনেশন স্ফিয়ার কোনো বইতে লেখা থাকে এটাকে কোঅর্ডিনেশন এনটিটি। সো এবারে দেখো তাহলে এইটাকে দেখছি ওভারঅল নেগেটিভ চার্জ, এটা আমার কিন্তু কোঅর্ডিনেশন কমপ্লেক্সটাকে ইন্ডিকেট করছে, যেটাকে আমরা বলছি কোঅর্ডিনেশন স্ফিয়ার। এখন দেখো এর চার্জ কিন্তু নেগেটিভ, এবার এই নেগেটিভ হওয়ার কারণে এই কিছু কিছু কাউন্টার আয়নের সঙ্গে ইলেকট্রোস্ট্যাটিক্যালি যুক্ত হয়, মানে প্লাস মাইনাস, যেটা আয়নিক বন্ডিং যেটাকে বলা হয়। তো এটাকে বলা হচ্ছে দেখো কাউন্টার আয়ন। কাউন্টার আয়ন মানে কি? বিপরীত আয়ন। সো এটা যেহেতু নেগেটিভলি চার্জ, এটা পজিটিভ চার্জ। এরকম আমাদের যদি এই কোঅর্ডিনেশন স্ফিয়ারটা যদি আমাদের কাছে পজিটিভলি চার্জ হতো, যেমন একটা এক্সাম্পল দেখো, এখানে CuNH3 হোল 4, এটা যেহেতু ওভারঅল চার্জ 2+, তাই বাইরে একটা SO4 দিচ্ছে, যেহেতু SO4 2 মাইনাস, এই অংশটা আমার কাছে কমপ্লেক্স, এটা একটা পজিটিভলি চার্জ কমপ্লেক্স। দেখো তাহলে কাউন্টার আয়ন পেয়ে গেলাম। এবারে দেখো এই যে ব্যাপারটাকে, আমার কাছে এখন কথা হচ্ছে যে একটা কোঅর্ডিনেশন কমপ্লেক্স সম্পর্কে আমরা অনেকগুলো ধারণা পেলাম। এবার আমাকে দেখতে হবে যে একটা কোঅর্ডিনেশন কমপ্লেক্স কখন তৈরি হয়। দেখো স্যার জি বলো। বলছি সিএন, তারপর সিএন যেটা আছে ওটা তো প্রশমিত বা প্রশম বা ক্যাটায়ন বা অ্যানায়ন 3 ধরনের তো হতে পারে। আচ্ছা আমরা সে কথা তো বলবো, আমরা যখন একটু পরে আমরা আলোচনা করব ওয়ার্নার থিওরি, ঠিক আছে? আমার কথা বুঝতে পেরেছো? শুনতে পাচ্ছো? আমরা একটু পরেই ওয়ার্নার থিওরি আলোচনা করছি, তখন আমরা ওটা ক্লিয়ারলি বলে দেবো, আচ্ছা ঠিক আছে? আচ্ছা দেখো এখানে আমাদের কাছে FeCN6 4 মাইনাস। এখন দেখো এতে কতগুলো সিএন এর সঙ্গে যুক্ত হয়েছে? এখানে 6টা সিএন এর সঙ্গে যুক্ত হয়েছে। কিন্তু দেখো এফি কিন্তু জেনারেলি আমরা বলি ফেরিক অথবা ফেরাস হয়, এফির ভ্যালেন্সি বা যোজ্যতা জেনারেলি 2 বা 3 হয়, তাই তো? তো দেখো FeCN2 হতে পারতো, FeCN2 হতে পারতো, বা FeCN3 হতে পারতো। কিন্তু দেখো এগুলোকে কিন্তু কোঅর্ডিনেশন কমপ্লেক্স বলবো না। যখনই দেখো এটা দেখো সিএন এর সংখ্যা এর থেকে বেশি হয়েছে, 2 বা 3 তার থেকে বেশি হয়েছে,
তখনই এটাকে কোঅর্ডিনেশন কমপ্লেক্স বলছি। অর্থাৎ কোন সেন্ট্রাল অ্যাটম যখন তার সঙ্গে নাম্বার অফ স্পিসিস যতগুলোকে জোড়ে, যেটা সাধারণত তাদের সাধারণ যে সমযোজ্যতা সেটাকে অতিক্রম করবে। কথা বুঝতে পেরেছো? তার মানে দেখো এখানে কিন্তু এটা কোনো কমপ্লেক্স নয়। এফ এর সাধারণ সমযোজ্যতা 2 বা সমযোজ্যতা না, এটা ধরো আয়নিক যোজ্যতা, নরমাল কোভ্যালেন্সি বা এদের অক্সিডেশন নাম্বার 2 বা 3, এদের দেখো 2 বা 3 এদের যোজ্যতা। কিন্তু এখানে দেখো আয়রন 6টা সিএন এর সঙ্গে যুক্ত হয়েছে। অর্থাৎ কোঅর্ডিনেশন কমপ্লেক্স হতে গেলে সেন্ট্রাল অ্যাটম বা আয়নকে তার সাধারণ সমযোজ্যতা অপেক্ষা বেশি সংখ্যক লিগ্যান্ডের সঙ্গে যুক্ত হতে হবে। তোমরা কি বুঝতে পারছো ব্যাপারটা? আচ্ছা, হ্যাঁ স্যার। আচ্ছা, তার মানে দেখো আমাদের কাছে এই ধরনের যদি দেখা যায়, কি বলো BF3 কি কোনো কমপ্লেক্স? না না স্যার। স্যার। BF3 কি কোনো কমপ্লেক্স? নো না স্যার। নো, কেননা BF3 এখানে বোরনের সমযোজ্যতা বা নরমাল কোভ্যালেন্স হচ্ছে 3, যেটা এক্সিড করিনি। কিন্তু দেখো আমাদের কাছে BF4 ওভারঅল যখন চার্জ হয়ে যাবে মাইনাস, এটাকে কমপ্লেক্স বলবে। Yes, yes, sir. ইয়েস স্যার। কথা বুঝতে পেরেছো একদম? হ্যাঁ Yes, স্যার। sir. তাহলে একটা ডেফিনেশন লিখে নাও ছোট্ট করে। হ্যাঁ স্যার বলেন। স্যার শোনা যাচ্ছে না। স্যার শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে না। না স্যার। মিউট হয়ে গেছে আপনার। শোনা যাচ্ছে না। স্যার আপনি মিউট হয়ে আছে। এবার শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ 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 স্যার। আচ্ছা, আচ্ছা, এবার দেখো লেখো এ কোঅর্ডিনেশন কমপ্লেক্স is said to have formed. A coordination complex is said to have formed. স্যার আবার একটু শুরু থেকে বলবেন স্যার। আচ্ছা, লিখে দিচ্ছি দেখো। A coordination complex is said to have formed. দেখতে পাচ্ছ সবাই? When the central atom or ion attaches itself with number of species, যেটাকে আমরা লিগ্যান্ড বলি, পরে ডিফাইন করব, number of species which usually exceed their normal covalency. সবাই কি দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আচ্ছা, লিখতে পারছো সবাই? না স্যার। আচ্ছা, তাহলে আমরা কিন্তু এটার মানে হলো এটাই যে একটা কমপ্লেক্স কোঅর্ডিনেশন কমপ্লেক্স তৈরি হয় তখনই যখন কেন্দ্রীয় পরমাণু বা কেন্দ্রীয় আয়ন তার সঙ্গে যে সংখ্যক লিগ্যান্ড বা স্পিসিস যুক্ত হয়, যেটা তাদের সাধারণ সমযোজ্যতাকে অতিক্রম করলে তবেই কিন্তু কোঅর্ডিনেশন কমপ্লেক্স তৈরি হবে, তা না হলে হবে না। তো ফর এক্সাম্পল দেখো BF3 কোনো কমপ্লেক্স নয়, কিন্তু BF4 মাইনাস, এর 3 এর ভ্যালেন্সি 3, এখানে 4টে যুক্ত হয়েছে, তাই এটা কমপ্লেক্স, মানে এক্সিড করে গেছে, তা না হলে কিন্তু এটা কোনো কমপ্লেক্স হতো না। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। ভেরি গুড। তাহলে এবার আমরা মোটামুটি আমাদের ইন্ট্রোডাকশন পার্টটা হয়ে গেছে। এবার আমরা সরাসরি চলে আসি। দেখো আসল যে সংজ্ঞা, আমরা কোঅর্ডিনেশন কমপ্লেক্স কে দেখবো। একটা মেটাল আয়ন থাকবে, বলো কিছু বলছো? একটা মেটাল আয়ন অথবা অ্যাটম থাকবে, তার সঙ্গে সঙ্গে লিগ্যান্ডস থাকবে। সো এদের মধ্যে একটা কমপ্লেক্স তৈরি হচ্ছে, মেটাল আয়ন আর লিগ্যান্ডস, একটা কোঅর্ডিনেশন বন্ড তৈরি হয়। দেখো তাহলে আমরা বলতে পারি, এখানে দেখো মেটাল, আমরা একটা যদি এক্সাম্পল নিই, মনে করো যে CuNH3
gold 4 2+। এখন এখানে দেখো মেটাল সেন্টারটা হচ্ছে Cu2+, মেটাল সেন্টার হলো Cu2+। তো এই Cu2+ এর চারিদিকে দেখো চারটে অ্যামোনিয়া মলিকিউল লোন পেয়ার দিয়ে বসে আছে। দেখো CH NH3 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 এদের লোন পেয়ার আছে দেখো। সো কি করছে দেখো, এরা এই লোন পেয়ার ডোনেট করছে, যেহেতু এখানে কপার অর্থাৎ সেন্ট্রাল অ্যাটম বা সেন্ট্রাল আয়নটা এখানে ইলেকট্রন ডেফিসিয়েন্ট, তাই এ দেখো কোঅর্ডিনেট বন্ড করছে। কতগুলো কোঅর্ডিনেট বন্ড হচ্ছে দেখো, চারটে কোঅর্ডিনেট বন্ড। তাহলে একটা কমপ্লেক্স দেখো আমরা বলতে পারি যে একটা সেন্ট্রাল অ্যাটম বা আয়নের সঙ্গে লিগ্যান্ডস গুলোর একটা কোঅর্ডিনেশন বন্ড হয়েছে, যেখানে ইলেকট্রন ডোনেট করেছে লিগ্যান্ড আর গ্রহণ করেছে ইলেকট্রন পেয়ার গ্রহণ করেছে মেটাল। তাহলে আমরা বলতে পারি এই কোঅর্ডিনেশন complex is an adduct of Lewis acid and base। দেখো অ্যাডাক্ট মানে কাইন্ড অফ প্রোডাক্ট, যেহেতু এটা অ্যাডিশন প্রোডাক্ট, যেমন আমরা প্রোডাক্ট বলি দুটো যখন জুড়ে যাচ্ছে অ্যাডাক্ট বলছি, অ্যাডিশন হচ্ছে। এখানে দেখো মেটালের সঙ্গে আয়নটা এটা জুড়ে গেল, অর্থাৎ এটাকে আমরা অ্যাডাক্ট বলি। লুইস অ্যাসিড কাকে বলে, যে লোন পেয়ার অ্যাকসেপ্ট করে। লুইস বেস কাকে বলে, যে লোন পেয়ার ডোনেট করে। তাহলে বলো তো এখানে লুইস অ্যাসিড কে, লুইস অ্যাসিড এখানে কে, NH3 Cu2+, Cu2+, লোন পেয়ার অ্যাকসেপ্ট যে করবে Cu2+। লুইস অ্যাসিড হচ্ছে। অন্যদিকে দেখো লুইস বেস ডোনেট লোন পেয়ার, ভালো করে মাথায় রাখবে। সো এখানে কে ডোনেট করেছে, NH3। সো NH3 ইজ দা লুইস বেস। তো আমরা এবারে একেবারে প্রথমেই কোশ্চেন চলে আসি। দেখো আমরা একটা কোশ্চেন নিয়ে নিই, সবাই বুঝতে পেরেছো এই জায়গাটা? হ্যাঁ স্যার। আচ্ছা দেখো একদম সরাসরি আমরা একটা কোশ্চেনে চলে আসি। কোশ্চেন নাম্বার 1 দিয়ে দাও। বলছে কমপ্লেক্সে, এটা একটা কমপ্লেক্স দেওয়া হয়েছে CONH3 6Cl3। এটাতে বলছে যে ইন দ্য ফরমেশন অফ দিস কমপ্লেক্স of this complex, in the formation of this complex, the species which acts as the Lewis acid is option A CONH3 whole 6 3+, B Cl-, C CO3+, D NH3। দেখো এই তোমাদের কোশ্চেন। Option C। Yes, option C. So very nice. দেখো তোমরা তো ভালো পাচ্ছো। দেখো এই কোশ্চেনটা যেই মেন 2014 এ এসেছে। অপশন সি, হ্যাঁ নূরজাহান পারভিন তুমি অপশন সি বলেছো, দেখতে পেয়েছি। হ্যাঁ খুব সুন্দর বলেছো। তাহলে দেখো এই যে কমপ্লেক্সটা এখানে আমরা দেখে নিলাম কি এখানে কোবাল্ট হচ্ছে লোন পেয়ার অ্যাকসেপ্ট করেছে অ্যামোনিয়া থেকে। সো এখানে কোবাল্ট 3+ সেন্টারটা হচ্ছে আমার কাছে লুইস অ্যাসিড। সো এই কোশ্চেনটা তোমরা লিখে নাও। যে কোশ্চেন গুলো করবো এগুলো লিখে নেবে, সবগুলো বাছাইকৃত কোশ্চেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন। দেখবে আমি আশা করি 15টা কোশ্চেন তোমাদের আজকে করাবো, বেছে নিয়েছি। তো কোশ্চেন নাম্বার 1 এটা তোমরা সবাই বুঝতে পেরেছো? Yes sir। Yes স্যার। আমরা চলে যাব। দেখো এবার আমরা মেটাল আয়ন সম্পর্কে মোটামুটি একটা ধারণা করলাম যে মেটাল আয়ন গুলো দেখো পজিটিভলি চার্জ হতে পারে, জেনারেলি পজিটিভ চার্জই হয় আয়ন। তো এবার আমরা দেখবো যে লিগ্যান্ডস কাকে বলবে। চলো আমরা লিগ্যান্ডস নিয়ে আলোচনা করি। তোমাদের যদি বুঝতে অসুবিধা থাকে আমাকে বলো এই কোশ্চেন পর্যন্ত।
কারো যদি কোনো অসুবিধা থাকে আমাকে বলো। এই পোর্শন পর্যন্ত কারো যদি অসুবিধা থাকে আমাকে বলতে পারো, তাহলে আমরা প্রসিড করছি নেক্সট। দেখো আমরা এবার লিগ্যান্ডস নিয়ে আলোচনা করব। লিগ্যান্ডস যাদের লোন পেয়ার থাকে, যাদের পেয়ার অফ ইলেকট্রন থাকে, যারা মেটাল সেন্টারকে বা মেটাল আয়নকে ইলেকট্রন ডোনেট করতে পারে। তোমাদের কাছে এনসিইআরটি বই বা যে কোনো বই আছে, ডেফিনেশন গুলো অবশ্যই সেখান থেকে দেখে নেবে। এখন সময় খুব সংক্ষেপ বলে আমি ডেফিনেশন গুলো আর লেখাচ্ছি না, তবে অবশ্যই তোমাদের সাথে নিশ্চয়ই আমাদের আবার ক্লাসে সুযোগ হবে আশা করছি। স্ট্যানফোর্ড একাডেমিতে আমরা নিশ্চয়ই ক্লাস কন্টিনিউ করব, সেক্ষেত্রে ইন ডিটেলস আমরা অবশ্যই সবকিছু জানবো। দেখো এখন লিগ্যান্ডস, এই লিগ্যান্ডস এর ক্ষেত্রে আমরা বলবো এটা একটা কেমিক্যাল স্পিসিস যাদের লোন পেয়ার থাকে এবং তারা লোন পেয়ার ডোনেট করে তাকে না মেটাল সেন্টারকে। এখন দেখো এই লিগ্যান্ডস দুই ধরনের হয়, লিগ্যান্ডস গুলো দুই ধরনের, একটা হচ্ছে কনভেনশনাল। স্যার সাউন্ডে একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা, সাউন্ডের প্রবলেম হচ্ছে তাই তো? এবার ঠিক আছে দেখো তো? হ্যাঁ স্যার। আচ্ছা দেখো এক নম্বর হচ্ছে কনভেনশনাল। কনভেনশনাল লিগ্যান্ডস যেটা আমরা দেখবো only sigma bond, only sigma bond, they can form only sigma bond with the central atom or ion, so only sigma bond form করে, তারা হচ্ছে কনভেনশনাল বা প্রথাগত। কনভেনশনাল মানে কি? প্রথাগত লিগ্যান্ডস। আর এক ধরনের লিগ্যান্ডস আছে যেটাকে আমরা বলবো নন কনভেনশনাল, প্রথাগত। নন কনভেনশনাল লিগ্যান্ডস বা অপ্রথাগত লিগ্যান্ড, এরা সিগমা as well as pi bond তৈরি করে, সিগমা as well as pi bond। এরকম एग्जांपल তোমাদের একটা দাগ মনে রাখতে দেখো CO কার্বনিক কি হচ্ছে একবার বলো। দেখো CO কোবাল্ট মানে কার্বনিক লিগ্যান্ড অথবা CN মাইনাস C2H4 এই ধরনের যে লিগ্যান্ডস গুলো আছে। আর একবার আচ্ছা দেখো আমাদের কাছে আছে একটা হচ্ছে কনভেনশনাল লিগ্যান্ডস যেটাকে আমরা বলি প্রথাগত, সেগুলো শুধুমাত্র সিগমা বন্ড তৈরি করে মেটাল সেন্টারের সঙ্গে। অন্যদিকে আমরা দেখছি যে আমাদের কাছে আছে নন কনভেনশনাল লিগ্যান্ডস। এই নন কনভেনশনাল লিগ্যান্ডস মানে এরা শুধুমাত্র সিগমা বন্ডের মধ্যে থেমে থাকে না, সাথে সাথে এরা পাই বন্ডও করে সেন্টারের সঙ্গে। আমরা দেখবো আজকে এটা। দেখো কার্বনিল লিগ্যান্ড, CN মাইনাস লিগ্যান্ড, C2H4 লিগ্যান্ডস, এছাড়া ফেনান্থ্রোলিন, তারপরে বাইপিরিডিন, এরকম লিগ্যান্ড আছে। সবাই বুঝতে পারছো আশা করি। তো দেখো এবারে আমরা আলোচনা করব এই কনভেনশনাল লিগ্যান্ডস নিয়ে। আমাদের আলোচনাটা প্রথমেই হোক। দেখো কনভেনশনাল লিগ্যান্ডস আমাদের কাছে আছে। কনভেনশনাল লিগ্যান্ডস এর ক্ষেত্রে আমরা বলছি এদেরকে বলা হয়, এক হচ্ছে মোনোডেন্টেড, মোনোডেন্টেড, এন্ড দুই নম্বর হচ্ছে পলিডেন্টেড। পলিডেন্টেড লিগ্যান্ড, ডেন্টেড মানে দাঁত, মোনোডেন্টেড মানে মনে করবে একটা দাঁত, মোনোডেন্টেড মিন একটা দাঁত, আর পলিডেন্টেড মানে একাধিক দাঁত। এখন দেখো আমাদের মানুষের কতগুলো দাঁত আছে? 32, 32 দাঁত, তবে আমরা 32 ডেন্টেড, বুঝেছো? আবার কাঁকড়ার দুটো দাঁত, মানে কাউকে কামড়ালে কাঁকড়া দুটো দাঁত দিয়ে কামড়াবে, তাহলে কাঁকড়া হচ্ছে বাইডেন্টেড। এরকম যাদের একটা দাঁত তারা হচ্ছে একটা দাঁত মানে মোনোডেন্টেড। তার মানে দাঁত মানে এখানে পয়েন্ট অফ অ্যাটাচমেন্ট, একটা লিগ্যান্ড তার কতগুলো পয়েন্ট দিয়ে মেটাল সেন্টারকে অ্যাটাচ করছে, বুঝতে পারছো? অর্থাৎ পয়েন্ট অফ অ্যাটাচমেন্ট। দেখো ডেন্টেড মানে দাঁত, এটা ল্যাটিন ওয়ার্ড। ডেন্টেড মানে কি? দ্য পয়েন্ট অফ অ্যাটাচমেন্ট, কতগুলো পয়েন্ট দিয়ে ও মেটালের সঙ্গে অ্যাটাচ করবে। তাহলে আমরা দেখে নিই
এবার মোনোডেন্টেড এজেন্টস এর এক্সাম্পল দেখো, মোনোডেন্টেড এর এক্সাম্পল যদি আমরা নিই, মোনোডেন্টেড অলরেডি তোমরা দেখে নিয়েছো। দেখো Cl মাইনাস হতে পারে একটা মোনোডেন্টেড লিগ্যান্ড, আমাদের কাছে হতে পারে Br মাইনাস, I মাইনাস হতে পারে আমাদের কাছে। দেখো NH3 এর লোন পেয়ার আছে, তাই ও একটাই লোন পেয়ার ইউজ করবে, মোনোডেন্টেড লিগ্যান্ড। অন্যদিকে দেখো ওয়াটার H2O, যদিও এর দুটো লোন পেয়ার আছে কিন্তু ও একটা লোন পেয়ার দিয়ে অ্যাটাচ করে, তাই এটি একটি মোনোডেন্টেড লিগ্যান্ড। দেখো ওই জন্য মোনোডেন্টেড লিগ্যান্ডের একটাই পয়েন্ট অফ অ্যাটাচমেন্ট, মানে একটা দাগ। দেখো আমাদের কাছে পিরিডিন, বলো পিরিডিন ডেন্টেড লিগ্যান্ড হবে, তাহলে পিরিডিনের ডেন্টিসিটি কত বলো? ডেন্টিসিটি মানে কত? 1। তাহলে এটা হচ্ছে পিরিডিন। মনে রাখবে কিন্তু পিরিডিন একটা মোনোডেন্টেড লিগ্যান্ড। সো খুব ভালো করে মনে রাখবে এক্সাম্পল গুলো। আমরা কিন্তু এখানে Cn মাইনাস লিখিনি, Cn মাইনাস কিন্তু কোনোভাবেই এই ধরনের লিগ্যান্ড নয়। অ্যাম্বিডেন্টেড স্যার, অ্যাম্বিডেন্টেড। না না না, Cn মাইনাসটা হচ্ছে আমাদের কাছে একটা লিগ্যান্ড যেটা হলো নন কনভেনশনাল, অপ্রথাগত লিগ্যান্ড, যাদেরকে আরেকটা নামে চেনা হয় পাই অ্যাসিড লিগ্যান্ড, যারা সিগমা ডোনেশন করে আর পাই অ্যাকসেপ্ট করে। ওটা নিয়ে আমরা আলোচনা একটু পরেই করছি, তোমরা সবাই বুঝতে পারছো নিশ্চয়ই। এবারে দেখো আমরা পলিডেন্টেড লিগ্যান্ড নিয়ে আলোচনা করব। এখন এগুলো একটাই দাঁত, মানে একটাই পয়েন্ট অফ অ্যাটাচমেন্ট। এখন যদি একাধিক দাঁত হয়, যেমন বাইডেন্টেড, ট্রাইডেন্টেড, পেন্টাডেন্টেড, হেক্সাডেন্টেড, এরকমের এক্সাম্পল আমরা দেখো। আমরা এবার দিচ্ছি কি পলিডেন্টেড এর মতো বাইডেন্টেড লিগ্যান্ড। দেখো বাইডেন্টেড মানে 2 পয়েন্ট অফ অ্যাটাচমেন্ট, 2 পয়েন্ট অফ অ্যাটাচমেন্ট, দুটো পয়েন্ট আছে। এরকম এক্সাম্পল দেখো En, এটাকে বলা হয় ইথিলিন ডায়ামিন। ইথিলিন ডায়ামিন মানে দেখো বাইপিরিডিন, H2 CH2 NH2, এটা হচ্ছে ইথিলিন ডায়ামিন। সো এটা দেখো এই যে দুটো N এর যে দুটো লোন পেয়ার আছে, এখানে N এর লোন পেয়ার, এখানে N এর লোন পেয়ার। মনে করো একটা মেটাল সেন্টার এখানে আছে, এই মেটালের সঙ্গে কিন্তু এই কোঅর্ডিনেট বন্ড করবে। দেখো তো এই যে লিগ্যান্ড তোমাদের কাছে আছে En বা ইথিলিন ডায়ামিন, এই যে তোমাদের কাছে আছে দুটো লিগ্যান্ড, সরি একটা লিগ্যান্ড যার দুটো পয়েন্ট অফ অ্যাটাচমেন্ট, তাই ইথিলিন ডায়ামিন হলো একটা বাইডেন্টেড লিগ্যান্ড। তাই মনে রাখবে En বললেই কিন্তু ইথিলিন ডায়ামিন। এবারে দেখো OX2 মাইনাস, এটাকে বলা হয় অক্সালেট লিগ্যান্ড। এটাকে সংক্ষেপে এভাবে বললেও এটা যেতে হয় এটা C2O4 2 মাইনাস। এটা দেখো স্ট্রাকচার আমি আঁকছি, দেখো C সিঙ্গেল বন্ড C, ডবল বন্ড O, ডবল বন্ড O, O মাইনাস। এখন দেখো এইটা হচ্ছে অক্সালেট লিগ্যান্ড। এখানে আমি একটা মেটাল দিলাম, এই মেটালের সঙ্গে দেখো এই মাইনাস দিয়ে জুড়তে পারে, এই মাইনাস দিয়ে জুড়তে পারে। তাহলে অক্সালেটের ডেন্টিসিটি কত আমাকে বলো? 2। Yes, so oxalate is a bidentate ligand. তাহলে আমাদের কাছে দেখো oxalate হলো একটা bidentate ligand। এরকম করে আরো bidentate ligand-এর एग्जांपल দেখো হাইড্রাজিন NH2 এটা হচ্ছে হাইড্রাজিন, এগুলো হচ্ছে bidentate ligand। তো এরকম করে তোমাদের কাছে আর একটা তোমাদের एग्जांपल দিচ্ছি, দেখো এগুলো হচ্ছে বাইপিরিডিন, বাইপিরিডিন। দেখো এটা হলো বাইপিরিডিন, PBY বলা হয়। বাইপিরিডিন মানে দুটো পিরিডিন রিং জুড়ে গেছে, ফিউজ করে গেছে, বাইপিরিডিন। দেখো এ যদি মেটালের সঙ্গে যুক্ত হয়, এই নাইট্রোজেনের লোন পেয়ার আছে, তাই এই মেটালের সঙ্গে এইভাবে যুক্ত হতে পারে। তো দেখো এরা আলটিমেটলি কিন্তু বাইডেন্টেড লিগ্যান্ড হিসেবে কাজ করছে।
তো দেখো বাইডেন্টেড লিগ্যান্ড খুব ইম্পর্টেন্ট আমাদের কাছে, তাই মাথায় রাখবে বাইডেন্টেড লিগ্যান্ডটা কিন্তু মনে রাখতেই হবে। দেখো বাইডেন্টেড লিগ্যান্ড যখন আলোচনা করছি, সাথে সাথে তোমরা ট্রাইডেন্টেড বা পেন্টাডেন্টেড এগুলো তোমরা মোটামুটি বই থেকে দেখে নেবে এক্সাম্পলস গুলো। আমি একটা এক্সাম্পল তোমাদের বলবো, খুবই ইন্টারেস্টিং, সেটা হচ্ছে হেক্সাডেন্টেড লিগ্যান্ড। বলো তো কি একটা এক্সাম্পল দাও তো। EDTA ইয়েস, EDTA, ইথিলিন ডায়ামিন টেট্রাসিডেট। অ্যাসিটিক অ্যাসিড, তোমরা জানো খুব ভালো। EDTA খুবই ইন্টারেস্টিং। এবং দেখো জেনারেলি আমরা যখন লিগ্যান্ড বলবো এটাকে, তখন EDTA জেনারেলি 4- বলতে হবে, তবেই কিন্তু এটা হেক্সাডেন্টেড লিগ্যান্ড। যদি 2- হয় তাহলে কিন্তু টেট্রাডেন্টেড হয়ে যাবে। সো মাথায় রাখবে 4- হতে হবে। কথা কি বোঝা গেল? EDTA কে 4- হলে তবেই হেক্সাডেন্টেড লিগ্যান্ড। যদি 3- বা -3- হলে পেন্টাডেন্টেড। দেখো HEDTA, এটা দেখো এটা হেক্সা। HEDTA 3- এটা হবে পেন্টাডেন্টেড। H2EDTA 2- এটা হবে টেট্রাডেন্টেড। তোমরা স্ট্রাকচারটা জানলে পরিষ্কার বুঝে যাবে। দেখো EDTA ছবি আমি আঁকছি, এই হচ্ছে আমার কাছে NCH2 NH2 যেটা ইথিলিন ডায়ামিন ছিল, সেই H এর জায়গায় একটা করে CH2 COO-, CH2 COO-, CH2 COO-, CH2 COO-। দেখো এই হচ্ছে 4-, মানে এই একটা মাইনাস, এই একটা মাইনাস, এই একটা, এই চারটে মাইনাস দিয়ে চারটে জুড়বে। আর এই নাইট্রোজেনের যে লোন পেয়ার আছে দেখো, এই দুটো দিয়ে জুড়বে। এখন যদি আমি এখানে একটা H কে ইনপুট করে দিই, তখন হয়ে যাবে কি 3-। তাহলে দেখো এখানে কিন্তু এর ডেন্সিটি কমে যাবে। সো মাথায় রাখবে EDTA 4- তবেই হেক্সাডেন্টেড। EDTA 3- মানে একটা H কিন্তু এর ভেতরে আছে। দেখো এখানে মাইনাসের সাথে একটা H প্লাস হয়ে গেছে। তো এটা তোমাকে মাথায় রাখতে হবে। তাই EDTA এর ক্ষেত্রে দেখো, এবার যখন EDTA একটা কমপ্লেক্স তৈরি করে আমরা দেখবো। দেখো সো EDTA এর স্ট্রাকচারটা তোমরা দেখছো, আমরা একটা মেটাল EDTA কমপ্লেক্স দেখবো। মেটাল EDTA কমপ্লেক্স, মনে রাখবে এটা 1:1 কমপ্লেক্স। এর মানে হচ্ছে যদি EDTA একটা হেক্সাডেন্টেড লিগ্যান্ড হয়, তাহলে একটা কোঅর্ডিনেশন নাম্বার মেটালের যদি 6 হয়, তাহলে একটা লিগ্যান্ডই সাফিসিয়েন্ট। একটা মেটাল একটা লিগ্যান্ড। দেখো এখানে আমরা একটা মেটাল নিলাম, এই যে মেটাল, এখানে আমরা একটা দেখো এই একটা N, এটা আমরা CH2 করে দিলাম। এই হচ্ছে এটা এর সঙ্গে CH2 C ডবল বন্ড O-, এই O- ছিল, এটা দিয়ে এই জুড়লো। এটা দেখো CH2 এখানে CH2 আছে, C ডবল বন্ড O-, এই O- দিয়ে এখানে জুড়লো। এখানে দেখো এটা আঁকার দরকার নেই কিন্তু তোমাদের, হ্যাঁ। আচ্ছা, তো এই পোরশনটা তোমাদের রিপিট করতে বলছে। দেখো EDTA 4- থাকলে চারটে মাইনাস আর দুটো সেক্টর, তাহলে হয়ে যায় হেক্সাডেন্টেড। এটা যদি একটা H ঢুকে যায়, একটা মাইনাসের সাথে যদি একটা H, যেমন এই H এখানে রয়ে গেছে একটা H, তাহলে কিন্তু তিনটে মাইনাস থাকলো আর দুটো নাইট্রোজেন, তাই পেন্টাডেন্টেড। একইভাবে যদি দুটো H, মনে করো দুটো H, তাহলে মাইনাস হইলো দুটো আর এদিকে দুটো, তাহলে এটা হয়ে গেল টেট্রাডেন্টেড লিগ্যান্ড। এটা দেখো H2। এ মনে রাখবে যখন তুমি লিগ্যান্ডের কতগুলো ডেন্সিটি বলবে, তখন দেখবে কি আছে সেটা 4- নাকি 3- নাকি 2-। তো দেখো একটা মেটাল কিভাবে কমপ্লেক্স তৈরি করছে। এই আমার একটা মেটাল আমি ফের আঁকছি। দেখো ছবি আঁকার কোনো দরকার নেই, শুধু একবার দেখো। এই হচ্ছে মেটাল আর এই একটা EDTA, এই একটা N, এটা CH2 এবার দেখো এই হচ্ছে CH2, আমি একটা দেখাচ্ছি, এই C ডবল বন্ড O-, এই O- দিয়ে এখানে জুড়লো। আবার দেখো এই CH2 C ডবল বন্ড O-, এখানে জুড়লো। একইভাবে দেখো CH2 C ডবল বন্ড O-, এখানে জুড়লো মেটালের সঙ্গে।
আর কি না CH2 C ডবল বন্ড ও O মাইনাস এই মেটালের সঙ্গে জুড়লো। দেখো তো কতগুলো বন্ড করেছে মেটাল, একটা দুটো তিনটে চারটে বন্ড করেছে। এবারে নাইট্রোজেনে রয়েছে লোন পেয়ার, এই যে এই একটা দিল আর এই লোন। তাহলে কতগুলো বন্ড হয়েছে বলো তো? এখানে মেটাল কতগুলো বন্ড করেছে? 6টা। 6টা। তোমরা কি ক্লিয়ারলি বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আচ্ছা, আমি কি তোমাদের খুব দ্রুত পড়াচ্ছি, ফাস্ট? না স্যার ঠিকই আছে। আচ্ছা, একটু তোমাদেরকে বলে রাখি, জয়েন্টের ক্লাস বা নিটের ক্লাস যখন আমরা করব 11-12 যেমন তোমাদের অনেকটা টাইম থাকে, আমাদেরকে একটুখানি ফাস্ট হতে। তবুও যদি অসুবিধা হয় আমাকে বারবার করে বলবে, আমি তোমাদেরকে বারবার বুঝিয়ে দেবো। কোনো চাপ নিও না, বুঝতে অসুবিধা হলে আমাকে বারবার জানাবে। আর একবার বলুন প্লিজ। দেখো এই যে নাইট্রোজেন, এই ছবিটা দেখো, খুব একটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য নয়। এই যে এটা হচ্ছে ইথিলিন ডায়ালিন NCH2CH2N, এর সঙ্গে লেখা আছে কি CH2COO মাইনাস। তাহলে এটা CH2C, এটা OO মাইনাস, এই মাইনাস দিয়ে মেটালের সঙ্গে বন্ড করেছে। একইভাবে দেখো এই CH2C ডবল বন্ড ও O মাইনাস, এই O মাইনাসটা মেটালের সঙ্গে বন্ড করেছে। এই দেখো CH2, এটা CH2C ডবল বন্ড ও O মাইনাস, এই মেটালের সঙ্গে বন্ড করেছে। একইভাবে এর সঙ্গে আরেকটা আছে CH2C ডবল বন্ড ও দেখো CH2O মাইনাস, এই মেটালের সঙ্গে বন্ড করেছে। তাহলে চারটে বন্ড করলো O মাইনাস দিয়ে, আর দুটো বন্ড করেছে এই নাইট্রোজেন, দেখো লোন পেয়ার। তাহলে একটা মেটাল একটা EDTA, ওই জন্য আমরা বলেছিলাম 1:1 কমপ্লেক্স। মনে রাখবে। সো মেটাল EDTA, এখানে একটা ইনফরমেশন লিখে নাও, খুব ইম্পর্টেন্ট। EDTA is used for the estimation of hardness of water. জলের ক্ষরতা মাপার ক্ষেত্রে EDTA ব্যবহার করা হয়। কেননা EDTA, মনে করো জলের ক্ষর জলের জন্য বা হার্ডনেসের জন্য দায়ী কারা? ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এইসব আয়ন। এখন আমরা ধরলাম ক্যালসিয়াম আয়ন, তো একটা ক্যালসিয়াম আয়ন, জলে কতটা ক্যালসিয়াম আয়ন আছে সেটা মাপার জন্য আমরা ওই জলটাকে নিয়ে EDTA দিয়ে টাইট্রেশন করা হয়। এখন একটা EDTA একটা মেটালের সঙ্গে যুক্ত হয়, একটা EDTA একটা মেটালের সঙ্গে যুক্ত হয়। তাহলে কতগুলো EDTA, কতটা EDTA লেগেছে সেটা আমরা জানতে পারবো। আমরা ভলিউম থেকে, বুরেট থেকে জানতে পারবো, বুরেটের ভলিউম থেকে। বোর্ড ক্লিয়ার না বলছো, দেখো এবার কি ঠিক আছে? তো দেখো একটা EDTA একটা মেটালের সাথে কমপ্লেক্স তৈরি করে, তাই এটাকে বলা হচ্ছে 1:1 কমপ্লেক্স। এখন এই 1:1 কমপ্লেক্স মানে কি? জলে কতগুলো মেটাল আছে সেটা আমরা কতটা EDTA লেগেছে সেটা থেকে আমরা বার করতে পারবো। ওই জন্য জলের ক্ষরতা মাপতে গেলে বা টু মেজার দ্য হার্ডনেস অফ ওয়াটার উই ইউজ EDTA। বাট কিপ ইন মাইন্ড, এটা ইম্পর্টেন্ট হচ্ছে যে EDTA ইজ ভেরি লেস সলিবল ইন ওয়াটার, জলে খুব কম মাত্রায় দ্রাব্য। সেই জন্য আমরা এর ডাইসোডিয়াম সল্ট Na2 ইউজ করি, মনে রাখবে। তো জলের ক্ষরতা মেজারমেন্ট করতে গেলে EDTA নয়, EDTA এর ডাইসোডিয়াম সল্ট। NCERT থেকে কোশ্চেন আসে, খুব ইম্পর্টেন্ট, এটা NCERT তে আছে। সো ডাইসোডিয়াম সল্ট Na2 EDTA আমরা ব্যবহার করি। কেন না EDTA লেস সলিবল, জলে কম দ্রাব্য, এটা আয়নিক হওয়ার কারণে এটা জলে বেশি মাত্রায় দ্রবীভূত হয়, তাই এটাকে বলা হচ্ছে ডাইসোডিয়াম সল্ট। EDTA ব্যবহার করা হয় হার্ডনেস পরিমাপ করার জন্য। ক্লিয়ার হয়েছে? এবার দেখো আমরা কোশ্চেনে চলে আসি তোমাদের কাছে। 2 নম্বর কোশ্চেন দেখো, তোমাদেরকে কোশ্চেন দিচ্ছি, দেখো কোশ্চেন নাম্বার 2। হাউ মেনি EDTA molecules
are required to make an octahedral complex with a Ca2 plus ion. Option A 6, option B 3, option C 1, option D 2. This is your question. 6. হ্যাঁ ঠিক করে বলো কতগুলো EDTA লাগবে ক্যালসিয়াম আয়নের সঙ্গে একটা অক্টাহেড্রাল কমপ্লেক্স তৈরি করতে গেলে? নো, রেহেনা খাতুন তুমি 2 বলছো, অপশন সি মানে 1, একজন বলছো অপশন সি এবং এটাই ঠিক অপশন। আচ্ছা রিয়াজ বলছো অপশন এ, তাহমিনা পারভিন অপশন এ বলেছো, হবে না। দেখো ও অপশন এ বলনি, তোমরা বলেছো এক, তাহলে একটাই কিন্তু 1 EDTA লাগবে। দেখো EDTA হেক্সাডেন্টেট, EDTA একটাই লাগবে। আমরা কি দেখালাম? 1:1 কমপ্লেক্স, মানে একটা মেটাল একটা EDTA, একটা মেটাল একটা EDTA। নূরজাহান বলছো, বুঝতে পেরেছো তুমি? একটা মেটাল একটা EDTA, তার মানে কি? তার মানে হলো আমরা এই যেখানে একটাই মেটাল আছে এখানে দাঁড়াতে ক্যালসিয়াম দিয়ে দাও Ca2+। দেখো হয়ে গেল একটা মেটাল একটা EDTA, 1:1 কমপ্লেক্স। এই জন্যই কিন্তু আমি এই কোশ্চেনটা দিলাম। অল মেটাল, হ্যাঁ দেখো মোটামুটি দেখো EDTA যদি হেক্সাডেন্টেড হয় আর মেটালের কোঅর্ডিনেশন নাম্বার যদি 6 হয় তাহলে একটা মেটাল একটা EDTA, এটাই রাইট। মেটালের কোঅর্ডিনেশন নাম্বার যদি 6 হয় আর যদি EDTA ডেন্সিটি যদি 6 হয় তাহলে অবশ্যই সেটা 1:1 কমপ্লেক্স তৈরি করবে। এখন এমন ক্ষেত্রে হতে পারে মেটালের কোঅর্ডিনেশন নাম্বার মনে করো 4, তাহলে কিন্তু হবে না। আবার মনে করো EDTA এখানে পেন্টাডেন্টেড লিগ্যান্ড হিসেবে কাজ করছে, তাহলে কিন্তু হবে না। বুঝতে পেরেছো? তাহলে এই কোশ্চেনটা কিন্তু খুব ভালো কোশ্চেন, এটা EIEEE 2006 এসেছে। আমি তোমাদেরকে বলে রাখি যে আমরা নিটের কোশ্চেন করতে গেলে আমাকে পুরনো EIEEE এর কোশ্চেন গুলোকে খুবই ইম্পর্টেন্স দিতে হবে। আমি একজন কোশ্চেন সেটারের সঙ্গে একবার কথা বলেছিলাম, তিনি বলছেন যে পুরনো IIT এবং পুরনো যে EIEEE এর কোশ্চেন থেকে মাঝে মাঝে আমরা রিপিট করি। তোমরা নিজেরাই কোশ্চেন ফলো করলে দেখবে যে যথেষ্ট আকারে এই সমস্ত কোশ্চেন থেকে বারবার রিপিট করে। আমরা কিন্তু তোমার টার্গেটটা যদি নিট হয় তোমাকে EIEEE টাইপের কোশ্চেন গুলো অবশ্যই প্র্যাকটিস করতে হবে। আমরা স্যার ছবি আসছে না, কার ছবি? বোর্ডের ছবি আসছে না? আকাশ আমাদের ছবি ক্লিয়ার আসছে তো? আকাশ হ্যাঁ একদম ক্লিয়ার আসছে ছবি। একদম Yes, sir. ক্লিয়ার। আচ্ছা জসিম সাহেব হ্যাঁ ক্লিয়ার বলুন। বুঝতে পারছেন তো আপনি? একদম একদম। আচ্ছা আচ্ছা, যদি অসুবিধা হয় আপনি আমাকে বলবেন, আপনি তো মেডিকেলে। হ্যাঁ এক্সাম দেবো তো সেই জন্য। না অসুবিধা হলে বলবেন আমাকে। কোনো অসুবিধা নেই, একদম চালিয়ে যান। ওকে স্যার। এসো তাহলে আমরা পরের টপিকে চলে যাই, যেটা আমরা আলোচনা করব বলেছিলাম। তো দেখো তার আগে এখানে আমরা লিগ্যান্ড, হেক্সাডেন্টেড লিগ্যান্ড দেখলাম, তাহলে এগুলো হচ্ছে ডেন্সিটি অফ দ্য লিগ্যান্ড। এবার আমরা কোঅর্ডিনেশন নাম্বার নিয়ে আলোচনা করি। কোঅর্ডিনেশন নাম্বার CN। দেখো তোমাদেরকে যদি আমি एग्जांपल দিই, এখানে কোবাল্ট NH3 6 3+, তোমাকে বলা হলো COEN 3+, এখানে বলা হচ্ছে COEDTA 3-, কেননা কোবাল্টের চার্জ এখানে 3+, EDTA তাহলে এখানে 1, EDTA 4-, তাহলে এটা -1 হবে। সো বলো এর কোঅর্ডিনেশন নাম্বার কত হবে বলো? CN কোঅর্ডিনেশন নাম্বার কোবাল্টের সাথে অ্যামোনিয়ার কমপ্লেক্সের কোঅর্ডিনেশন নাম্বার কত? 6 কেননা তোমরা বলেছে যে এখানে নাম্বার 6 আছে। ঠিক আছে, এটা মেনে নিলাম। এবারে বলো এই কমপ্লেক্সের কোঅর্ডিনেশন নাম্বার কত? হবে কি 6? কত হবে বলো ঠিক করে? তোমরা বলছিলে কোঅর্ডিনেশন নাম্বার এটা। আর এখানে ইএনটা তো বাইডেন্টেড লিগ্যান্ড। ভেরি গুড। দেখো এটাও 6, কেন না EN হচ্ছে একটা বাইডেন্টেড প্লাস
এর সঙ্গে নাম্বার অফ লিগ্যান্ড কত? তাহলে 3টে লিগ্যান্ড আছে, 3টে লিগ্যান্ড আছে, ইএন 3টে, কিন্তু প্রতিটা দাঁত দুটো, তাহলে কটা সিগমা বন্ড হলো? 6টা সিগমা বন্ড। ওই জন্য এটার কোঅর্ডিনেশন নাম্বার 6। এবারে বলো নেক্সট, এটা তাও 6 হবে 6 আচ্ছা বলো তো দেখি, এখানে তো একটাই এডিটিএ লেগেছে, এখানে 1, তাহলে কি কোঅর্ডিনেশন নাম্বার 1? আর 6টা সিগমা বন্ড হবে। यस, দেখো আমরা সেজন্য ছবিটা রেখে দিয়েছি। তাহলে 6টা কোঅর্ডিনেশন বন্ড, 6টা কোঅর্ডিনেট বা 6টা সিগমা বন্ড করেছে। তাহলে যারা বলছে যে এই নাম্বারটা কোঅর্ডিনেশন নাম্বারকে ইন্ডিকেট করছে, তাদেরকে এবার বোঝাতে পারলাম যে এটা নাম্বার অফ লিগ্যান্ড। হ্যাঁ স্যার। এটা নাম্বার অফ লিগ্যান্ড। তাহলে দেখো কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে নাম্বার অফ লিগ্যান্ডস ইনটু ইটস ডেন্সিটি। ডেন্সিটি মানে কতগুলো দাঁত, সেটা বাইডেন্টেড নাকি মনোডেন্টেড নাকি পলিডেন্টেড, সেটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। আশা করি তোমরা কোঅর্ডিনেশন নাম্বারটা বুঝতে পেরেছো, তাই না? আচ্ছা, এবার আমরা একটা ইম্পর্টেন্ট কতগুলো টাইপস অফ লিগ্যান্ড একটু দেখে নিই। চিলেটিং লিগ্যান্ড, দেখো খুব ইম্পর্টেন্ট। চিলেট লিগ্যান্ড, চিলেট লিগ্যান্ড, চিলেট লিগ্যান্ড, তাদেরকে চিলেট লিগ্যান্ডস বলতে। দেখো সো চিলেট লিগ্যান্ড হলো সেই সমস্ত লিগ্যান্ড যারা মেটাল সেন্টারের সাথে রিং তৈরি করে। সো ইট ফর্মস রিং in the metal center। দেখো মেটাল সেন্টারের সঙ্গে এরা একটা রিং বা রিং তৈরি করবে। দেখো আমরা একটা এক্সাম্পল বলছি, দেখো ইএন, এটা ইথিলিন ডায়ামিন, NH2 CH2 CH2 NH2। দেখো এখানে একটা মেটাল থাকে, এই মেটালের সাথে একটা রিং তৈরি করেছে। দেখো এই একটা রিং, দেখো এটা একটা রিং তৈরি হয়েছে এবং এটা 5 মেম্বার, 1 2 3 4 5। সো একটা 5 মেম্বার্ড রিং তৈরি হয়েছে। ফেরোসিন নিয়ে আমি পরে আলোচনা করব, ফেরোসিন নিয়ে। দেখো একটা 5 মেম্বার্ড রিং হয়েছে, তাই এটাকে বলছে চিলেটিং লিগ্যান্ড। তার মানে সেই সমস্ত লিগ্যান্ড গুলোকে চিলেটিং লিগ্যান্ড বলবে যারা মেটালের সঙ্গে রিং তৈরি করে, অর্থাৎ এটা বা মিনিমাম ডেন্সিটি ফর এ লিগ্যান্ড টু বি চিলেটিং লিগ্যান্ড হচ্ছে 2। একটা লিগ্যান্ডের ডেন্সিটি মিনিমাম 2 হতে হবে। ইয়েস ইয়েস, তাকে তাহলে আমরা দেখবো যে দেখো মিনিমাম, লিখে নাও লাইনটা, মিনিমাম ডেন্সিটি ফর এ লিগ্যান্ড টু বি চিলেটিং লিগ্যান্ড ইকুয়াল টু 2। তাহলে মিনিমাম তাকে বাইডেন্টেড লিগ্যান্ড হতে হবে। ট্রাইডেন্টেড হলে রিং হবে। তোমরা দেখো ইডিটি এর সঙ্গে যে কমপ্লেক্সটা এঁকেছিলাম সেখানে অনেক রিং তৈরি হয়েছিল, তাই মিনিমাম তাকে বাইডেন্টেড হতে হবে। মনোডেন্টেড লিগ্যান্ড হলে কিন্তু হবে না। আচ্ছা দেখো এই যে মেটালের সঙ্গে এই বাইডেন্টেড লিগ্যান্ডটা একটা রিং তৈরি করেছে, অর্থাৎ চিলেটিং হতে গেলে তাকে মেটালের সঙ্গে রিং তৈরি করতে হবে। দেখো আমরা যদি একটা মেটাল নিই আর একটা NH3, দেখো NH3 একটা মনোডেন্টেড, এটা কিন্তু কোনো রিং তৈরি করেনি, তাই মনোডেন্টেড লিগ্যান্ড কিন্তু কোনো রিং তৈরি করছে না। কিন্তু একটা বাইডেন্টেড লিগ্যান্ড, দেখো এই যে ইথিলিন ডায়ামিন, দেখো মেটালের সাথে একটা রিং তৈরি করেছে, অর্থাৎ দেখো একটা রিং তৈরি হয়েছে, তাই এগুলোকে বলা হচ্ছে চিলেটিং লিগ্যান্ড। অর্থাৎ চিলেটিং লিগ্যান্ড হলো সেই লিগ্যান্ড যারা মেটালের সঙ্গে একটা রিং তৈরি করবে, মাথায় রাখবে। তাই মিনিমাম ডেন্সিটি 2 হতে হবে, 1 হলে চিলেটিং হবে না। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। দেখো তাহলে বাইডেন্টেড লিগ্যান্ড, ট্রাইডেন্টেড লিগ্যান্ড, টেট্রাডেন্টেড, পেন্টাডেন্টেড, হেক্সাডেন্টেড, এই সবগুলো কিন্তু চিলেটিং লিগ্যান্ডের এক্সাম্পল। যারা যারা আমরা আগে বলেছি গ্লাইসিনেটো, অক্সালেটো, এই সমস্ত গুলো কিন্তু চিলেটিং লিগ্যান্ডের এক্সাম্পল। এখন আরেকটা ইম্পর্টেন্ট টাইপ অফ লিগ্যান্ড নিয়ে আমরা আলোচনা করব। দেখো আমরা আগে কিন্তু রিং এঁকে দিয়েছিলাম ওখানে। দেখো এবার আসছি আমরা অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড, খুবই ইম্পর্টেন্ট। অ্যাম্বিডেন্টেড
ligands, ambidentate ligands যারা more than one donor center, এদের একের অধিক ডোনার সেন্টার আছে, বাট ডিউরিং কমপ্লেক্সেশন যখন কমপ্লেক্স তৈরি করে এরা কেবল একটা পয়েন্ট অফ অ্যাটাচমেন্ট ইউজ করে। দেখো আমরা একটা एग्जांपल নিচ্ছি CN, কখনো দেখবে এই যে C ট্রিপল বন্ড N, এখানে মনে করো C এর মাথায় মাইনাস হতে পারে, C ডাবল বন্ড N এখানে N এর মাথায় মাইনাস হতে পারে। দেখো তাহলে একবার কিন্তু এই একই CN, দেখো একই CN আমরা যদি এই एग्जांपलটা না নিই, অন্য যে কোনো एग्जांपल ধর SCN মাইনাস, একবার N এর মাথায় মাইনাস, একবার SCN একবার S এর মাথায় মাইনাস, একবার S দিয়ে জুড়বে একবার N দিয়ে জুড়বে। একইভাবে দেখো নাইট্রো NO2 একবার N দিয়ে জুড়বে একবার ONO, একবার O দিয়ে নাইট্রিটো, নাইট্রাইট এটা, আর এটাকে বলছে নাইট্রো। N দিয়ে জুড়লে নাইট্রো আর O দিয়ে জুড়লে নাইট্রাইট। তো এখানে S দিয়ে জুড়লে, তাহলে এই যে एग्जांपल গুলো দিলাম, দেখো এই যে एग्जांपल, তিনটে एग्जांपल আমি তোমাদের এখানে শো করিয়েছি, এই যে লিগ্যান্ড গুলো এদের একের অধিক ডোনার সেন্টার আছে, একটা দুটো ডোনার সেন্টার, কিন্তু যখন কমপ্লেক্স তৈরি করবে তখন এরা কেবল একটা সেন্টার ইউজ করবে, আর যখন একটা সেন্টার অ্যাক্টিভ থাকবে অন্য সেন্টারটা সাইলেন্ট হয়ে যাবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। দেখো তো এই যে লিগ্যান্ডস গুলো, অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ডস গুলো কিন্তু আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট, এই জন্যই এরা লিংকেজ আইসোমার তৈরি করে। লিংকেজ আইসোমার, লিংকেজ আইসোমার তোমাদের একটা एग्जांपल দিচ্ছি। দেখো মনে করো যে আমার কাছে আছে কি না CONH3 হোল 5, এখানে NO2 আছে, এখানে ওভারঅল 2 মাইনাস, এখানে ওভারঅল 2 প্লাস, আর একটা एग्जांपल নিলাম CONH3 হোল 5 ONO, এখানেও যেহেতু ONO মাইনাস NO2 মাইনাস, HNO2 H প্লাস NO2 মাইনাস যেভাবে হয়, তো এখানে এটাও 2 প্লাস, এখানে M দিয়ে জুড়েছে, এখানে O দিয়ে মেটালের সঙ্গে জুড়েছে, তাই এটা একে অপরের লিংকেজ আইসোমার, মানে পয়েন্ট অফ অ্যাটাচমেন্টটাই শুধু ডিফারেন্ট, একই লিগ্যান্ড কিন্তু পয়েন্ট অফ অ্যাটাচমেন্ট ডিফারেন্ট। এখন বলো তোমরা বুঝতে পেরেছো এটা?